আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট বুধবার। সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না। জনগণের কল্যাণ বিবেচনায় প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বিবেচনায় রেখে প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ। হজ ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়ালো সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ঠিক সময়ে নিবন্ধিত সবাই ভিসা পাবেন বললেন ধর্মমন্ত্রী। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ। 11 রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে ভোট গ্রহণ। মালয়েশিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ 2 ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। তৃতীয় টি-20তে টাইগারদের 9 রানের জয়। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচ টি-20 সিরিজে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। সংবাদের পরবর্তী অংশে থাকছে টাইগারদের সিরিজ জয়ের বিস্তারিত। এবারে পুরো খবর। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে বুধবার। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কোনো দল উপজেলা নির্বাচনে ভোটে আসলো কিনা সেটি বড় কথা নয়, একাধিক প্রার্থী থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন সিইসি। আরো জানাচ্ছেন সোমা ইসলাম। সারা দেশে 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার ভোট হবে 140 উপজেলায়। মোট প্রার্থী 1635 জন, ভোটার 3,15,00,000। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে ইসি। নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলছেন, উপজেলা ভোট নিয়ম নয়, গণতন্ত্র রক্ষার। 7 জানুয়ারির ভোটের চেয়ে স্থানীয় পর্যায়ের উপজেলা ভোট অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি। তুলনামূলক পার্থক্য ওটা হচ্ছে জাতীয় সংসদের ভোট, আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট। জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবেই, কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয়। ভোট একপেশে নাকি প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, এমন প্রশ্নের জবাবে সিইসি জানালেন, কোন দল আসলো কি আসলো না সেটা বিবেচ্য নয়, মূল হলো বহু প্রার্থীর অংশগ্রহণ। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী সংখ্যা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে
যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। প্রথম ধাপে 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ ধাপে 59টি জেলায় 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে ভোট দিবেন ভোটাররা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হবে আগামীকাল। বুধবার প্রথম ধাপে ভোট গ্রহণ হবে 59টি জেলার 140 উপজেলায়। এর মধ্যে 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলো ব্যালটে ভোট দেবেন ভোটাররা। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে ইসি। ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো প্রকল্প গ্রহণের আগে জনগণের কল্যাণে সেটি কতটুকু কাজে লাগবে তা বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক এবং জনপদ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে সক্ষমতা বেড়ে যাওয়ার সাথে সাথে পরনির্ভরশীলতা কমে আসে। দেখুন সহকর্মী সাদি মাহমুদের রিপোর্টটি। গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের বিষয়টি মাথায় রেখেই প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি একবার বলেছি দেখে আপনাদেরটা করতে হবে, এই চিন্তা যেন মাথায় না থাকে। কারণ আমি কিন্তু কোনো ব্যাপারে ওই যে ধরে বসে থাকি না, রিজিড না, খুবই ফ্লেক্সিবল, যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে হয়, এটা আমি মনে করি। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের যেমন অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ হয় কিনা এবং মানুষের উপকারে আসে কিনা সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের সময় আসছে যে 2021 থেকে 41, এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটা মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে, এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। অনুষ্ঠানে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সহ অন্যরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সেই সময় আলোচনায় অভিবাসন ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে IOM নিবিড়ভাবে কাজ করছে বলে উল্লেখ করেন অ্যামি পোপ। জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কে 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। এরই ধারাবাহিকতায় রোববার ঢাকায় আসেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। তিনি 9 মে পর্যন্ত বাংলাদেশ সফরে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গণভবনে এই সাক্ষাতে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয় রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জন বাংলাদেশের জন্য গর্বের।
সম্প্রতি রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। 22 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়া যাত্রা শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। গঠন করা হয়েছে 11 সদস্যের কার্যকরী পরিষদ। নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আরও জানাচ্ছেন আলিম আল রাজি। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে সবুজ দেশ গড়তে সাধারণ মানুষকে যুক্ত করে পরবর্তীতে সারা দেশে গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। তবে দেশের গণ্ডি পেরিয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করে ক্লাবটি। এরই অংশ হিসেবে বিশ্বব্যাপী ক্লাবের কার্যক্রম ছড়িয়ে দিতে মালয়েশিয়াতেও যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। জুম মিটিংয়ে অংশ নিয়ে সদস্যদের অভিনন্দন জানিয়ে সবুজ পৃথিবী গড়তে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় ক্লাবের কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। প্রকৃতি জীবন ক্লাব মালয়েশিয়া শাখার গঠন উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নানান ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং নিজেরা ক্লাবের পক্ষ থেকে নানান ধরনের কাজ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করি কিন্তু সব ধরনের জিনিসের মাধ্যমে পরিবেশ প্রকৃতির যে ব্যাপারে যে সচেতনতা অ্যাওয়ারনেসটা সেটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু যত মাধ্যম পারা যায়। এবং শুধু মালয়েশিয়াতে প্রকৃতি ক্লাবই কাজ করবে আর আমরা এখানে কাজ করব তাই না, কিন্তু আমরা কিন্তু একসাথে যৌথভাবেও কিন্তু অনেক কিছু করতে পারবো এবং করতে পারার চেষ্টা করা উচিত আমাদের। এই সেতু বন্ধনটা যেন খুব জোরদার হয় এবং আমাদের পরিধিতে যেন অনেক বড় হয়। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সভায় ক্লাবের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকৃতিকে, পরিবেশকে, জলবায়ুকে আমাদের বসবাস উপযোগী করে গড়ে তোলা, পরবর্তী প্রজন্মের জন্য আরো সাস্টেইনেবল করে রাখা, গড়ে তোলা, এটা আমাদের আসলে একটা সংগঠিত একটা কর্তব্য। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এখানে একসাথে হয়েছি আজকে সবাই। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এটা একটা মাধ্যম, এই প্রকৃতি জীবন ক্লাব, যার মাধ্যমে কিন্তু ওনারা দেশের জন্য কাজ করতে পারেন বাইরের থেকেই, এবং সেই কাজটি আমি মনে করি সহজ হয়ে যাবে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। ওনারা যখন ওখান থেকে দেশের নানা কর্মকাণ্ডে জড়িত হবেন, এখানে আমাদের কিন্তু পরিবেশ প্রকৃতি বলি অন্যান্য নানা ধরনের যে সমস্যা আছে আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত। এটা যে শুধু যে ফিজিক্যালি সব করতে হবে তা না, কিন্তু এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু ওনারা আমাদের অনেক কিছু সাহায্য করতে পারেন। সংগঠন সেটা যতই আমরা বিস্তৃত করতে পারবো বাংলাদেশের বাইরে, আমাদের কিন্তু বাংলাদেশের জন্য ভালো, ক্লাবের জন্য ভালো, এবং আমরা যারা জড়িত আছি বাংলাদেশ এবং বাইরে যারা জড়িত থাকবেন এই ক্লাবে, তারা কিন্তু একটা সেতু বন্ধনের মাধ্যমে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং বাংলাদেশের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার। এই কারণেই দরকার যে আমরা যত বেশি এই আমাদের হাতগুলোকে এক করতে পারবো, মাথাগুলোকে এক করতে পারবো, তত কিন্তু বাংলাদেশের জন্য ভালো। একটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি বলবো যে যত বেশি সবাই জড়িত হবে তত কিন্তু উপকৃত হবে দেশ, উপকৃত হবে আমাদের মানুষগুলো, উপকৃত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এবং এই দেশটা তাতে ভালো থাকবে। সামাজিক দায়বদ্ধতায় 2022 সাল থেকেই পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব।
আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সরকার দেশের অর্থনীতিকে প্রকৃত চিত্র জানতে দিতে চায় না বলে মন্তব্য করে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সেই জন্যই বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজনে প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহরুখ বক্তৃতা তিনি বলেন, গণতন্ত্র না থাকলে উর্দি পড়া বা উর্দি ছাড়া আমলারা এরকম পরিস্থিতি তৈরি করে। দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্মরণে ERF এর স্মারক বক্তৃতায় বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নিয়ন্ত্রণমূলক মত প্রকাশের এই কালে মোয়াজ্জেম হোসেনের মতো সত্য প্রকাশে অবিচল সাংবাদিকের আদর্শ অনুসরণীয়। কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যাতায়াত নিয়ন্ত্রণ নিয়ে। ডাটা নৈরাজ্য থেকে, অ্যানার্কি থেকে ডেটা ব্লাইন্ডনেসে চলে গেছে, অর্থাৎ তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। আজকে বলছি আপনাদের কাছে, তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। এই যে নৈরাজ্য এবং ইয়ের কথা থেকে এখন অপঘাতে আসলাম, এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ওই তথ্য উপাত্ত এমন, যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। ডক্টর দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে হজবরল অবস্থার মধ্যে ক্রমবর্ধমান দেশি বিদেশি ঋণ এবং দায় দেনা শোধ দিতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা, অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে। তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছেন। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায়, যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায়, সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায়, এবং আমলা উর্দি পড়া উর্দি ছাড়া, এই কথাগুলো বলার কথা ছিল সংসদে, এই কথাগুলো বলার কথা জেলা পরিষদে। সামনের দিনে বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে জনগণকে আস্থায় নিয়ে নীতি সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেন সিপিডি সম্মাননীয় ফেলো। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার দিকে। পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে শপথ নেন তিনি। এর আগে গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে ইউক্রেনের কাছে কৌশলগত পারমাণবিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। বিস্তারিত দেখুন মাহফুজুল হাসানের রিপোর্টে। 1996 সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। পরে 1999 সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন সে সময় রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। পরে 2000 এবং 2004 সালের নির্বাচনে ফের প্রেসিডেন্ট হন পুতিন। রাশিয়ার সংবিধানে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না। তাই 2008 সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে জয়লাভ করেন। কিন্তু 2012 সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর থেকে 6 বছরে উন্নীত করেন এবং 2 বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা না করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করেন। পরে 2018 সালের নির্বাচনেও জয়ী হন তিনি। মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন 71 বছর বয়সী ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় দুপুর 1টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। শপথ নেওয়ার আগে সোমবার সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে ইউক্রেনের কাছে কৌশলগত পারমাণবিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন।
ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে এই মহড়ার নির্দেশ দেন তিনি। সোমবার রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে 2টি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় 6 জন নিহত এবং আরও 35 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। হামলার শিকার বাস দুটি লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল। মাহফুজুল হাসান, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে চলতি বছরে হজ যাত্রা শুরু হবে বৃহস্পতিবার। বুধবার এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানিয়েছেন, এবছর হজে যাওয়ার জন্য 85,085 জন নিবন্ধন করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত 20,000 জন ভিসা পেয়েছেন। ঠিক সময়ে সবাই ভিসা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। হজ যাত্রীরা আল্লাহর মেহমান, তারা হজ করতে যাবেন। এই কার্যক্রম উদ্বোধন হবে আগামীকালকে 11টায়। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। ভিসা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা যেভাবে বলুক। আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, প্রত্যেকটা ফ্লাইটের এগেনস্টে আমাদের হজ যাত্রীরা তারা কিন্তু টিকিট নিচ্ছে, ভিসা নিচ্ছে, সব কিছু করতেছে। কোনো সমস্যা নাই বলে আমি মনে করি। এয়ারবাস কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান। 1.5 মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে মূল্যায়ন কমিটি। যুক্তরাজ্য এতে বিনিয়োগ করতে আগ্রহী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দেখা করে একথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিমান বাংলাদেশের বহরে যোগ হতে যাচ্ছে এয়ারবাস। একসাথে 10টি এয়ারবাস কেনা হবে। ইউরোপীয় জোট থেকে এই এয়ারবাস কেনা হতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রাভেলেইনের সাথে বৈঠক শেষে বিমানমন্ত্রী বলেন, মূল্যায়ন কমিটির প্রতিবেদন পেলেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সুবিধা হতে পারে বিভিন্নভাবে, সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ বিমানের অধীনে একটা ইভ্যালুয়েশন কমিটি করা হয়েছে। আমাদের কাছে এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে, ফাইন্যান্সিয়াল অফার, বিভিন্ন অফার দিয়েছে। সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন সহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য। As Bangladesh grows her economy, the exciting prospect of transition to a middle-income country in 2026, and how through aviation, especially the opportunities for trade and export are so important to help your economy to grow. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও 6 মাস লাগবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব প্রতিবেশী দেশ ভারতের দিকে। ভারতে পশ্চিমবঙ্গ এবং গুজরাট সহ 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। লোকসভার 93 আসনের প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিয়েছে 17 কোটি 20 লাখ ভোটার। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে মৃদু সংঘর্ষ হয়েছে। এর আগে প্রথম দফায় প্রায় 66% ভোটার ভোট দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাফিমুল ইসলাম সুজন। গুজরাট রাজ্যের একজন ভোটার অঙ্কিত সোনি 20 বছর আগে বৈদ্যুতিক শকের কারণে তার 2টি হাত হারিয়েছেন। পা দিয়ে ভোট দিয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে। অঙ্কিত সোনির মতো অনেক শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও 3য় দফার লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 7 ধাপে 41 দিনের এই নির্বাচনে 3য় ধাপে 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট শেষ হয়েছে। প্রচণ্ড গরমে প্রথম 2 দফায় আশানুরূপ ভোট না পড়ায় 3য় দফা ঘিরে প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। কিন্তু 3য় দফায় নির্বাচনের আগে প্রথম 2 দফা থেকে ভোটার উপস্থিতি কম। ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলোতে। সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন। বিজেপির গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে পরিচিত গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लोकतंत्र के महायज्ञ में जो भी जितनी आहुति दे रहा है सब अभिनंदन के अधिकारी हैं। নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী সহ বলিউডের অনেক তারকাই এদিন ভোট দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা ভোট দিয়ে বলেছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। শক্তিশালী ও অখণ্ড ভারত গড়ে তোলার প্রত্যয় জানিয়ে কংগ্রেসের চেয়ারম্যান সোনিয়া গান্ধী বলেছেন, মোদী ও বিজেপি শুধু তাদের রাজনৈতিক স্বার্থে বিদ্বেষ ছড়াচ্ছে। प्रधानमंत्री नरेंद्र मोदी और भाजपा की नीयत की वजह से है। उनका ध्यान किसी भी कीमत पर सिर्फ सत्ता हासिल करना है। তৃতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1300-এর বেশি প্রার্থী, তাদের মধ্যে রয়েছে 120 জন নারী। প্রথম দুদফায় বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া এখন পর্যন্ত বড় সহিংসতার ঘটনা ঘটেনি এবারের নির্বাচনে। সহিংসতা এড়াতে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। লোকসভা নির্বাচনে 29 এপ্রিল প্রথম ও 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। 1 জুন সপ্তম দফায় ভোট গ্রহণ শেষে 4 জুন ফল ঘোষণা করা হবে। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিশর গাজার সীমান্তে রাফা ক্রসিং দখল করেছে ইসরায়েলি বাহিনী। রাফার স্থল হামলার ঘোষণা দেওয়ার পর শহরে একাংশ খালি করে দিতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। এর আগে সোমবার গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য চুক্তিতে রাজি হয় হামাস। এরপরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ যুদ্ধবিরতির প্রস্তাবে দাবি পূরণ হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে কাজ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিনেমা এবং সিরিজ নাটক। এরই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে বিশেষ টেলিফিল্ম ঘরের বউ নিমপাতা। মানুষ পালের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মমো, রিমি করিম, শেলি, আহসান, শান্তা পাল এবং অন্যরা। নাটকের গল্পে চারপাশে কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে টেলিফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগে বঙ্গবন্ধু কর্নার চালু হয়েছে। পাশাপাশি অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং রোগী বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগের শ্রেণীকক্ষ, সেমিনার রুম এবং জরুরি বিভাগের আধুনিকায়ন করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার নোয়ারুল ইসলাম। বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার নকুল কুমার দত্ত এবং অন্যরা অনুষ্ঠানে যোগ দেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার 4 উপজেলার চরাঞ্চলে এবার ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। চরের অর্থকরী দানাদার ফসল ভুট্টার ভালো ফলনে লাভের আশায় কৃষক। তবে সার, তেল ও সেচ কার্যক্রমের উপকরণের দাম বেড়েছে, উৎপাদন খরচও। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় নীলফামারীতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি আয়োজন করে ইয়াং বাংলা এবং CRI। সংশ্লিষ্টরা মনে করেন পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ ধরনের আয়োজন সহায়ক হবে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। এবারে খেলার খবর।